যাক আমরা শুরু করে দিই। আমাদের আজকে হচ্ছে পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা পাওয়ার পয়েন্টের মোটামুটি বেসিক জিনিসগুলো জানছি, কিভাবে ডকুমেন্ট নিয়ে ফরম্যাটিং করব ততটুকু পর্যন্ত জানছি। আজকে আমরা মূলত জানবো যে কিভাবে একটা স্ট্যাটিক স্লাইড ডিজাইন করতে হয় সেই টপিকস। সো স্ট্যাটিক একটা স্লাইড ডিজাইন করার জন্য আমাদের কি কি প্রয়োজন? সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কোন কাজগুলো কোন কাজের পরে করতে হয়, অর্থাৎ ওয়ার্কিং স্টেপ অফ এ প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, কোন কাজের পর কোন কাজ আমরা করব সেই জিনিসটা হচ্ছে প্রথমত আমাদেরকে জানতে হবে। এরপর হচ্ছে স্লাইডের থিম কি জিনিস, স্লাইডের সাইজ এবং ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এটা সম্পর্কে জানবো। সর্বশেষ আমরা ট্রানজিশন সম্পর্কেও আরও বেশ কিছু ইনফরমেশন জানবো। এরপর আপনাদের কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে ডিজাইন এবং ট্রানজিশন মেনুটা পুরোপুরি প্র্যাকটিস। পাশাপাশি আপনাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক প্রেজেন্টেশন তৈরি করতে হবে লাইফ অফ এ ফ্রিল্যান্সার এই টপিকসের উপরে। এখন আমরা সর্বপ্রথম চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে যদি কখনো একটা স্লাইড ডিজাইন করতে দেওয়া হয় বা একটা প্রেজেন্টেশন ডিজাইন করতে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন কিংবা কিভাবে কাজগুলো করবেন। সবাই একটু খাতা কলম খুলেন এবং লিখেন ওয়ার্কিং স্টেপ অফ এ প্রেজেন্টেশন। ওয়ার্কিং স্টেপ অফ এ প্রেজেন্টেশন লিখে দেন 7 মেইন ওয়ার্কিং স্টেপ অফ এ প্রেজেন্টেশন। টোটাল 7টা স্টেপ ফলো করে প্রেজেন্টেশনটা কমপ্লিট করতে হবে। স্টেপ নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট চয়েস। লিখেন নাই 7 মেইন ওয়ার্কিং স্টেপ অফ এ প্রেজেন্টেশন। স্টেপ নাম্বার 1 লিখেন সাবজেক্ট চয়েস। সাবজেক্ট চয়েসটা কি? ধরেন আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন বা একটা স্লাইড ডিজাইন করবেন, তার আগে আমাদেরকে একটু জানতে হবে যে আসলে প্রেজেন্টেশন জিনিসটা কি। প্রেজেন্টেশন কি জিনিস? প্রেজেন্টেশন কি? ফ্যান ছাড়া কথা আস্তে বলে শোনা যায় না। কি বলছিলেন? কোনো কিছুকে সাজিয়ে উপস্থাপন করা কিংবা যে কোনো কিছু আমরা যখন বলবো সেই জিনিসটাকে গুছায়ে সুন্দরভাবে বলা, এটা একটা প্রেজেন্টেশন, রাইট? সেটাকে আমরা বক্তৃতাও বলতে পারি। এখন যখন আমরা একটা বক্তৃতা দিয়ে এবং যখন আমরা একটা প্রেজেন্টেশন দিই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। হ্যাঁ, আটকে দেন। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা লং টাইম প্রেজেন্টেশন দেখতে একেবারেই পছন্দ করি না, নাকি? না লং টাইম বক্তৃতা শুনতে পছন্দ করি না? কেউ যদি লং টাইম ধরে অনেক সময় ধরে যদি আপনাকে বক্তৃতা দিতে থাকে ভালো লাগবে? বোরিং ফিল করবেন। কিন্তু সেই জিনিসটা যদি হয় প্রেজেন্টেশন, লং টাইম যখন আপনাকে প্রেজেন্টেশন দিবে তখন সেই জিনিসটা আপনি বোর ফিল না করার সম্ভাবনাটাই বেশি। কারণ হচ্ছে যখন একটা প্রেজেন্টেশন করা হয় বা প্রেজেন্টেশন দেওয়া হয় তখন অডিয়েন্সকে সেই জিনিসটা সরাসরি দেখানো হয় এবং মুখে বলা হয়। আমি যে জিনিসটা মুখে বলতেছি সেটাই যদি চিত্রের মাধ্যমে যদি এখানে আপনাদেরকে দেখাইতে পারে, আমার মাথায় যেটা কাজ করতেছে সেটাও যদি আপনাদেরকে ইমাজিনেশন করাইতে পারে, তাহলে কি আপনারা সেটাতে বোর ফিল করবেন? করবেন না। সেটাই হচ্ছে মূলত একটা প্রেজেন্টেশন। সো এই প্রেজেন্টেশনের জন্য আমরা একটা যখন সাবজেক্ট চুজ করব, ধরেন আমি একটা সাবজেক্ট চুজ করলাম বাংলাদেশ, তাহলে আমি বাংলাদেশ সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। বাংলাদেশ সম্পর্কে আমি কি কথা বলবো? বাংলাদেশ সাবজেক্টটা কি ছোটখাটো কোনো সাবজেক্ট?
আমাদের যদি শুধুমাত্র মুক্তিযুদ্ধ নিয়ে যদি কথা বলতে যায় কয়দিন লাগবে? 2-4-5 দিন লাগিয়ে যাবে। এখন ধরেন আপনাকে আর্জেন্টিনায় পাঠানো হলে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। এখন বাংলাদেশের আপনি কোন জিনিসগুলো রিপ্রেজেন্ট করবেন? আপনাকে সময় দেওয়া হয়েছে মাত্র 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবেন, বা 10 মিনিটের সময়ের মধ্যে আপনি পুরো দেশের কালচার থেকে শুরু করে অন্যান্য জিনিসগুলো সবার সামনে, বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন। তাহলে এখন আপনার সাবজেক্টটা কি? আপনাকে বলা হয়েছে বাংলাদেশকে আপনি বহির্বিশ্বে তুলে ধরবেন। এখন বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সেটা নিয়ে সেগুলো কে শুনবে বলেন? হ্যাঁ, এগুলা আপনার থেকে বহির্বিশ্ব কখনো শুনতে যাবে না। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে দেশের মানুষকে লেকচার দেওয়া, এটা লাভ নাই। আপনি গেছেন বহির্বিশ্বে, সেই জায়গায় আপনি কি শো করবেন? বাংলাদেশ শেখ হাসিনা কি করছে, প্রধানমন্ত্রী কি করছে, ওইটাই কি করছে, তাই না? আপনাকে ফার্স্ট অফ অল আপনার সাবজেক্টটা একেবারে স্পেসিফিক হতে হবে। আপনি কোন সাবজেক্টের কথা বলবেন? আপনি গেছেন কোন জায়গায়? আর্জেন্টিনাতে। আপনাকে কেন ইনভাইট করলো? বাংলাদেশের সাপোর্ট, বাংলাদেশের সেই দেশের সাপোর্টার অনেক বেশি। কিসের সাপোর্টার? ফুটবল খেলার সাপোর্টার, তাই না? আর্জেন্টিনা ফুটবলকে অনেক বেশি সাপোর্ট করে, এই জন্য তারা আপনাদের সম্পর্কে জানতে চাচ্ছে। এখন আপনি জানাবেন। তাহলে সর্বপ্রথম আপনি কি করতে হবে? আপনার দেশের পরিচয়টা তুলে দিতে হবে। আপনার দেশের ভৌগোলিক অবস্থান কোথায়, আপনার দেশের অর্থনৈতিক অবস্থা কিরকম, আপনার দেশের খেলাধুলার দিক থেকে কিরকম, তারপর হচ্ছে আপনার দেশের উন্নয়নের দিক থেকে কতটুকু কি আগাচ্ছে, ওভারঅল সবকিছু মিলে আপনি অল্প সময়ের মধ্যে আপনার দেশটাকে তাদের সামনে ফুটিয়ে তুলতে হবে। তাহলে এটা কি হচ্ছে একটা সাবজেক্ট, যে আপনি আপনার দেশটাকে তুলে ধরবেন। এখন দেশের কোন টপিকসগুলো তুলে ধরবেন সেটা তো আর সাবজেক্টের মধ্যে লেখা থাকবে না, বাট সেইটা আপনাকে স্পেসিফিক হতে হবে যে আপনি কোন কোন জিনিসগুলো তুলে ধরবেন, তখনই আপনার সাবজেক্টটা ক্লিয়ার হবে। নাহলে শুধু বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে আপনি আজীবন কথা বলতে থাকবেন, বাংলাদেশের ইতিহাস আজীবন আরো তৈরি হইতেই থাকবে, তাই না? এই জন্য আমাদেরকে আগে ক্লিয়ার হইতে হবে যে এই জায়গায় যে আমি যাব, বাংলাদেশ ঠিক আছে, বাট স্পেসিফিকেশনটা কি, মূল জিনিসটাকে আমি কি নিয়ে কথা বলবো সেটা আগে আপনাকে জানতে হবে। যেমন আপনি কি বলতে পারেন? ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশ কোন জায়গায় অবস্থান, কি করে না করে, বাংলাদেশের কালচার কেমন, আমরা কোন ধরনের জিনিসগুলো ভালোবাসি, কোন ধরনের জিনিসগুলো কিরকম করি, কোন কাজগুলো আমরা করি, আমাদের দেশ কবে কোথায় দিয়ে কিভাবে স্বাধীন হয়েছে, অল্প 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে বলা। এরপর হচ্ছে খেলাধুলার দিক থেকে আমাদের অবস্থানগুলো কেমন, আমাদের দেশের ফুটবল কি অবস্থা, ফুটবলের উন্নয়ন কতটুকু কি করা যায়, আমাদের দেশের অন্যান্য জিনিসগুলো, অর্থাৎ 10 মিনিটে যতটুকু আলোচনা করা যায় সামারি করে জাস্ট, তাহলে সেই জিনিসটাকে আপনাকে ক্লিয়ার হতে হবে। এরপর হচ্ছে আপনি যদি সাবজেক্টটা ক্লিয়ার, এবার কাজ হচ্ছে আপনি সেই সাবজেক্টের উপর ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। লিখেন ইনফরমেশন কালেক্ট। এবার আসি ইনফরমেশন কালেকশন বা ইনফরমেশন কালেক্ট, এটা কোথায় থেকে করবেন, কিভাবে করবেন, বা ইনফরমেশন কালেক্ট জিনিসটা কি। আপনি যখন সাবজেক্টটা সম্পর্কে জানলেন এবং সাবজেক্টটার ভিতরে আপনি কোন কোন জিনিসগুলো আলোচনা করবেন, কি করবেন না করবেন, সেই জিনিসটা যখন আপনি কনফার্ম হয়ে গেলেন, এবার এগুলো নিয়েই হচ্ছে আপনাকে মূলত ইনফরমেশন কালেক্ট করতে হবে। এবং কোন ইনফরমেশনটা কালেক্ট করবেন? আপনি বাংলাদেশ কত সালে যুদ্ধ শুরু করছিল, কার কথায় শুরু করছিল, কে সর্বপ্রথম গ্যাঞ্জাম লাগাইছিল, কতজন মারা গেছিল, সে কিভাবে মরছে, গুলি খাইছে না পায়ে গুলি লাগছে, কারা কি করছে, কারা মুক্তিযুদ্ধ, কারা রাজাকার, এগুলো নিয়ে আলোচনা করতে যাবেন? এত সময় কি আপনার আছে? নাই। তাহলে আপনি যতটুকু আলোচনা করবেন শুধুমাত্র ততটুকু ইনফরমেশন আপনার ডিপলি কালেক্ট করতে হবে, এবং অবশ্যই ইনফরমেশনগুলো প্রপার হতে হবে। এই ইনফরমেশনগুলো এখন আপনি কোথায় থেকে কালেক্ট করবেন? কোথায় থেকে কালেক্ট করবেন বলেন শুনে? গুগল থেকে। আর সব ইনফরমেশন কি আপনি গুগলে পাবেন সব সময়? ধরেন আপনি বান্দরবন তো চিনেন, যে বনে সব বান্দররা থাকে নাকি না? আচ্ছা, যাই হোক, বান্দরবনের মধ্যে ধরেন দেবতা খুম, নাম শুনছেন না? একটা খুম আছে, খুমের ভিতরে ঝর্ণাও আছে। এখন ওইটা নিয়ে আপনি একটা ইনফরমেশন চাচ্ছেন যে যেই জায়গা দিয়ে ঝর্ণা দিয়ে যেখানে পানি পড়ে, পাহাড়ের ওই জায়গাটাতে পাথরের মতো শক্ত, বাট ওটা কিন্তু মাটি ছিল, তাই না? পাথর হয়ে গেছে, তাহলে ওখানের মধ্যে দেখবেন বিভিন্ন রকম ডিজাইন হয়ে যায়,
হয়ে যায়, টেকচার হয়ে যায়। ওই টেকচারের ছবিটা আপনার দরকার। এবার আপনি গুগলে খুঁজুন তো, পাবেন? তাহলে কই পাবেন ওইটা? হ্যাঁ, ওই জায়গায় গিয়ে ছবিটা তুলে আপনাকে কালেকশন করতে হবে। সো ইনফরমেশন কালেক্ট মানে যে শুধু গুগল করা সেটা না, কিছু কিছু ইনফরমেশনের জন্য আপনাকে সেই লোকেশনে গিয়ে নিজেকে কালেক্ট করতে হবে। এরপর ধরেন আপনার গ্রামের খুব ঐতিহাসিক একটা স্কুল আছে, আপনি যখন আমি আপনাকে বললাম কিছু ইনফরমেশন আপনি গুগলে পাবেন, কিছু ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। ধরেন আপনি তো ওখানে দেবতাখুন তো তুলে ধরবেন না বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। আমি বলতেছি কখনো যদি এরকম কিছু প্রয়োজন হয় যেটা আপনি গুগলে পাবেন না, সেটার জন্য আপনার প্লেসে যেতে হবে। ধরেন আপনি বান্দরবনের যে কোনো সুন্দর প্লেস নিয়ে তুলে ধরবেন, বা হচ্ছে আমাদের দেশের মাটি নিয়ে কোনো কিছু করতে চাচ্ছেন কোনো জায়গায়, তখন আপনি হয়তো বা ঝর্ণার নিচে ওখানে টেক্সচারগুলো কীরকম হয়, কেমন ডিজাইন হয়ে যায়, কত বছর পুরনো, এগুলো চাচ্ছেন, তখন তো আপনাকে ওখানে যেতেই হবে। এরপর ধরেন কোনো ক্ষেত্রে আপনাকে হয়তো এমন কোনো প্রেজেন্টেশন করতে হচ্ছে, ওটার মধ্যে একটা টপিকস আছে আপনার এলাকার প্রত্যন্ত অঞ্চলের একটা খুব ঐতিহাসিক একটা স্কুল আছে, খুবই পুরনো স্কুল, ওই স্কুলের ইতিহাস সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, গুগলে সার্চ করলেন, স্কুলের নামই জানে না, ওই ইনফরমেশন পাবেন কই? ঘুমাবেন? ক্লাস করে আসতেছেন, বেশি টায়ার্ড তো ঘুমাচ্ছেন কি জন্য? দেখেন, ওইটার জন্য আপনাকে যেতে হবে আপনার এলাকায়, এলাকায় গেলে ইনফরমেশন পেয়ে যাবেন। ওই স্কুলের যারা গণ্যমান্য আছে, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা এটা সম্পর্কে আপনাকে প্রপার ইনফরমেশন দিতে পারবে, এটা কিন্তু কোথাও রিটেন কিন্তু নাই। রিটেন থাকে এই জিনিসগুলো, রিটেন কিন্তু কোথাও থাকে না। বাট সিনিয়র যারা আছে, সিনিয়র সিটিজেন যারা আছে, তাদের সাথে আপনাকে কথা বলতে হবে, কয়েকজনের সাথে কথা বলে ভেরিফাই করে দেন হচ্ছে আপনি ইনফরমেশনটা কালেক্ট করতে পারবেন। সো এইরকম অনেকগুলো ওয়ে আছে, এক এক সময়ে আপনাকে এক এক জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। আবার সব ইনফরমেশন আপনি ইন্টারনেট, গুগল সব মানুষের মাথায় পাবেন না, কিছু কিছু ইনফরমেশন আপনাকে বই পড়ে কিংবা লাইব্রেরি থেকে খুঁজে বের করতে হবে। সব জায়গা থেকে যখন যেখান থেকে যেভাবে ইনফরমেশন লাগে, সব ইনফরমেশন আপনাকে একত্রিত করে তারপরে কাজ করতে হবে। এরপরে চলে আসি লেআউট ডিজাইন। স্টেপ নাম্বার 3, লেআউট ডিজাইন। লিখে হয়েছে, খাতা কলম দেন। দেখেন, এই খাতার মধ্যে আমি এখানে টোটাল 9টা ভাগ করতেছি। আপনার খাতাটা আমি নষ্ট করে ফেলতেছি, সমস্যা তো নাই। দেখেন, ধরেন আপনার সব ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেললেন, কোন কোন জিনিসগুলো আলোচনা করবেন সেগুলো আপনি পয়েন্ট আউট করছেন, পয়েন্ট আউট করার পর সবগুলো সম্পর্কে ইনফরমেশন নিচ্ছেন। এবার আপনার কাজ কি? স্লাইডটা ডিজাইন করতে হবে না? জি, স্লাইড ডিজাইন করার আগে আপনি স্লাইডের এই লেআউটটা ডিজাইন করতে হবে। কিরকম লেআউট ডিজাইন করতে হবে? যেমন শুরুতে আপনি কি বলবেন, আপনি তো জানেন কি নিয়ে আলোচনা করবেন, 10 মিনিটের জিনিস তো মাথায় সাজানো আছে, সেটাকে এখন আপনি সরাসরি খাতায় তুলবেন। ফার্স্ট স্লাইডে আপনি কি দিবেন? গোল্লা দিলেন, নিজের একটা নাম দিলেন, আপনার নাম কি জানো? এখানে ধরেন আপনার নাম দিলেন, তারপরে এখানে হয়তো আপনার ডেজিগনেশন বা কিছু একটা দিলেন, ঠিক আছে? এইভাবে নিজের পরিচয়টি জাস্ট এখানে সামান্য করে তুলে ধরলেন। এরপর হচ্ছে আপনার মূল প্রেজেন্টেশনে যাবেন। যাওয়ার পরে এখন আপনি চিন্তা করলেন যে যেহেতু আমি কান্ট্রি নিয়ে তুলে ধরবো, তাহলে কি দেওয়া যায় ফার্স্টে? আপনি চিন্তা করলেন যে হ্যাঁ, আমি আমার দেশের মানচিত্রটা এখানে কি করি, তুলে ধরি। হ্যাঁ, এরপরে ধরেন আমি এখানের মধ্যে বাংলাদেশ লেখা থাকবে এবং আমার দেশ সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে লেখা থাকবে। এটা গেলো কি আমার সেকেন্ড স্লাইড। এবার সেই থার্ড নাম্বার স্লাইডে আমরা কি দিতে পারি? তাহলে আমাদের দেশের হিস্টোরি, যে আমরা আসলে কাদের থেকে স্বাধীন হয়েছে, কীভাবে আসছে, বা আমাদের রোড ম্যাপটা দিতে পারে, যে আমরা আসলে এখানে ফার্স্টে আমাদের কত সালে ছিল, ফার্স্টে কি ছিল, ইন্ডিয়া ছিলাম, তারপর ইন্ডিয়া থেকে আমরা কত সালে কিভাবে স্বাধীন হলাম, তখন কি হয়েছিল আমাদের পাকিস্তান। ইন্ডিয়া ছিলেন না, ইন্ডিয়ায় ছিলেন না, ভারতবর্ষ কি কি
ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়েছে কত সালে? 47 সালে। তার আগে নাম কি ছিল? ভারতবর্ষেরই তো অংশ ছিলেন। ভারতবর্ষ না পরে ভাঙ্গে দুইটা ভাগ হয়েছে। বাংলাদেশের ইতিহাস জানেন না? আস্তাগফিরুল্লাহ। দেখেন, ইন্ডিয়া থেকে ভাগ হয়ে আমরা ইন্ডিয়া পাকিস্তান হইলাম, তারপর পাকিস্তান থেকে ভাগ হয়ে আমরা কি আসলাম? স্বাধীন দেশ বাংলাদেশে আসলাম। এখন কোন দেশ মানে কত সালে হইলাম এবং কিভাবে হইলাম সেটা ধরেন আমি এভাবে জাস্ট 3টে তীর চিহ্ন দিয়ে আমি এভাবে ইনফোগ্রাফিকের মতো করে এই জিনিসটা জাস্ট শো করবো সবার সামনে। তাহলে এটাকে আমরা কথা বলতে বেশিক্ষণ লাগবে? সর্বোচ্চ 1 মিনিট লাগতে পারে, 1 মিনিটও না, 30 সেকেন্ড লাগবে। এরপরে চলে আসি, এরপর কি নিয়ে আলোচনা করব? এটা ফার্স্টে অবস্থা নিয়ে বলে ফেলছি, এটা নিয়ে আর ভৌগোলিক অবস্থা নিয়ে বলতে গেলে আমাদের বাকিগুলো উল্লেখ করতে পারবো না। আমাদের কালচার নিয়ে কথা বলতে পারি, কালচার নিয়ে তুলে ধরতে পারি। তাহলে কালচার নিয়ে এখানে কি তুলে ধরতে পারি? আমি ধরেন এখানে আমাদের কালচারের কিছু ছবি দিলাম, আমরা কিরকম কি করে না করি সেখানে নাম দিলাম, আবার এখানে ছবি দিলাম, নাম দিলাম। এরপর কি নিয়ে আলোচনা করতে পারি? অর্থনৈতিক অবস্থাটা আমরা কিরকম, সো ইকোনমিক্যাল এই জিনিসটা আমরা কীভাবে তুলে ধরতে পারি, আমাদের দেশের জিডিপিটা কীরকম বাড়তেছে কমতেছে, সেটা কোন কোন জিনিসগুলোতে আমরা সেরা, কোনগুলো আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করবো, সামান্য কিছু ইনফরমেশন দেওয়া, আমাদের দেশ আমরা একটু জানানো। দেন আমরা চলে আসতে পারি স্পোর্টস, বাংলাদেশের স্পোর্টসগুলো কী কী, কোন ধরনের খেলাধুলা হয়, এই কথা বলিয়েন না, কোন ধরনের খেলাগুলো হয়, আমরা অলিম্পিকে কীরকম, ক্রিকেটে কোন পর্যায়ে আছি, কীভাবে আছি, কীরকম খেলাধুলা মানুষ কতটা জনপ্রিয় সেটা। এরপর ধরেন আমরা হয়তো কথা বলতে পারি আমাদের ফুটবল অবস্থান কীরকম, কেমন কি, এই সব জিনিসগুলো নিয়ে আপনি পুরো জিনিসটা মাথায় যা ছিল পুরো প্ল্যানটা আপনি এখানে সাজায় নিলেন, পুরো জিনিসটা এখানে কি করলেন? সাজায় ফেললেন। এরপরে যখন সাজানো শেষ, এবার আপনাকে এটা রিভিশন করতে হবে। ওই কি ঘুম যায়? কি কে? দেখেন, তাহলে এইভাবে পুরো মাথার জিনিসটা খাতায় আনতে হবে, এরপর পুরোটাকে রিভিশন দিতে হবে। এখন রিভিশন করে আপনি দেখতেছেন যে ফার্স্টে এটা বলবো, এটা বলবো, এটা বলবো, এটা বলবো, এবার আপনার হুট করে মাথায় আসলো যে না, আমার দেশের মানচিত্র দিয়ে আসলে তাকে কি হবে? সে কি আমার দেশের মানচিত্র চিনবে, মনে রাখতে পারবে? তাহলে কি করা উচিত? এখানে কি দেওয়া যায় মানচিত্র না দিয়ে? কি দেওয়া যায়? হ্যাঁ, ভেরি গুড। আমরা এখানে আমাদের দেশের পতাকাটা দিতে পারে, কারণ মানচিত্র তো কেউ মনে রাখতে পারবে না, বাট পতাকাটা মানুষ মনে রাখতে পারবে এবং এটাই আমাদের জন্য এফেক্টিভ হবে। সো আমরা এখানে কি দিব? পতাকা দিলাম। এই যে দেখেন, আমার খুব বড় একটা ডিসিশন এখানে চেঞ্জ হয়েছে না? ডিসিশনটা কিন্তু অনেক বড় না, ছোট একটা ডিসিশন আমি জাস্ট চেঞ্জ করলাম। সময় লাগছে, নষ্ট হয়েছে সময়, হয় না? বাট কাজটা যদি আমি এটা না করে যদি কম্পিউটারে ডিরেক্টলি যেতাম তাহলে কি হতো? আমি চিন্তা করছি কি দিব? ম্যাপ। এবার আমি কত ধরনের ম্যাপ খুঁজতাম না, গুগলে ম্যাপ খুঁজতে খুঁজতে অনেক ধরনের কাহিনী করতে করতে আমার আধা ঘন্টা গন। তারপর যখন সিদ্ধান্ত চেঞ্জ হলো, ধরো ম্যাপ বাদ, বাংলাদেশের পতাকা দিব। এবার পতাকা আবার কোন ধরনের পতাকা দিবেন, কেমন রাখবেন, উড়ন্ত দিবেন নাকি ঝুলন্ত দিবেন নাকি খেলোয়াড়দের মাথায় দিবেন, কেমন দিবেন, সেটা চিন্তা করতে আরো সময় যাবে। তাহলে জাস্ট এই যে ছোট একটা সিদ্ধান্ত, এটা খাতায় আঁকার কারণে আপনার সময়টা লাগছে অল্প, খুব দ্রুত জিনিসটা করতে পারছেন। কিন্তু যদি সরাসরি কম্পিউটারে করতেন কতগুলো সময় নষ্ট হইতো? অনেক বেশি সময় নষ্ট হইতো। এই জন্যই হচ্ছে আমরা মূলত ফার্স্টে পুরো জিনিসটাকে খাতায় স্কেচ করব, প্ল্যান করব, দেন প্ল্যান অনুযায়ী আমরা সরাসরি সফটওয়্যারে যাব। এরপরে আসি নাম্বার 4, স্টেপ নাম্বার 4, ডিজাইন। পুরোটা তুলেন হুবহু। ডিজাইন
আসি ডিজাইন। ডিজাইনে কি করবেন? সর্বপ্রথম কাজ হচ্ছে আপনি খাতার মধ্যে যে কাজগুলো করছেন, ডিজাইন মানে হচ্ছে সেগুলোকে আপনি সফটওয়্যারে নিয়ে আসবেন। খাতার মধ্যে যেখানে যা যা টেক্সট ছিল সর্বপ্রথম কাজই হচ্ছে সব টেক্সটগুলোকে প্রতিটা স্লাইডে স্লাইডে আপনি প্লেসমেন্ট করে দিবেন। যা যা টেক্সট, যা যা ইনফরমেশন কালেক্ট করছেন, যা যা সবার সামনে শো করতে চাচ্ছেন, সব টেক্সটগুলো সবগুলো স্লাইডে এক এক করে যেখানে যা থাকার কথা সেখানে তা বসায় দিবেন। এরপরে কাজ কি? অবজেক্ট কিংবা শেপ। যদি কোথাও যদি টেক্সট বসানোর পর মনে হচ্ছে যে এই জায়গায় আমি এই ধরনের শেপ দিতে পারি, এই ধরনের অবজেক্ট বসাইতে পারি, দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, সেটা করতে পারেন। কিংবা টেক্সট যেগুলো বসাইছেন সেগুলো কোনো শেপের মধ্যে দিতে যাচ্ছেন, যা চাচ্ছেন সেটা করেন। এরপর হচ্ছে পিকচার বা ইমেজ। এরপর আপনি যদি চান যে কোনো ধরনের ছবি ব্যবহার করবেন, ছবি অ্যাড করবেন, সেটাও ব্যবহার করেন। সর্বশেষ আপনি কালার দিয়ে দিবেন। যখন সব ইনফরমেশনগুলো পিকচার টিকচার সবই বসানো শেষ, এবার আপনি কালারগুলো নিয়ে কাজ করেন, ফন্ট সাইজ নিয়ে কাজ করেন, কোনটা কতটুকু সাইজ দিবেন, কোনটাতে টিকমার্ক বুলেট দিবেন, কোনটাতে গোল্লা বুলেট দিবেন, কোনটাতে হচ্ছে বার্গারের বুলেট দিবেন, সেই জিনিসগুলো সবগুলো ফিক্স করেন। করে তারপর আপনি কালার টালার এগুলো ঠিক করে নেন। সো এইভাবে সিরিয়াল ওয়াইজ আপনাকে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। স্টেপ নাম্বার 5 হচ্ছে ডেভেলপমেন্ট। লিখছেন ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা কি জিনিস? আপনার ডিজাইনের কাজ শেষ, এবার আপনার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিবেন, ট্রানজিশন দিবেন, জিনিসটাকে আরো সুন্দর করার ট্রাই করবেন, সামনে যারা আছে তারা যেন অনেক বেশি আকর্ষিত হয়। এই ধরনের যা যা কিছু প্রয়োজন যেইভাবে পারেন সেইভাবে অনেক আকর্ষণীয়ভাবে পুরো জিনিসটাকে আপনি ডেভেলপ করে ফাইনাল করবেন। ফাইনাল করার পরে হচ্ছে ফাইনাল রিভিশন দিতে হবে। লিখছেন ফাইনাল রিভিশন। ফাইনাল রিভিশনটা কি? আপনার প্রেজেন্টেশন তৈরি করা শেষ, এবার আপনি পুরো প্রেজেন্টেশনটা এ টু জেড সবগুলো দেখবেন, সব ইনফরমেশনগুলো সঠিকভাবে সব জায়গায় বসানো হয়েছে কিনা। এরপরে আপনি যেটা করবেন, বসানোর পরে আপনাকে পুরো প্রেজেন্টেশনটা নিজে নিজে দিতে হবে। নিজেকে নিজে প্রেজেন্টেশন দিবেন, প্রয়োজনে সামনে কাউকে বসায় রাখবেন, প্রয়োজনে নিজে নিজে নিজেরটাই দেখবেন। এভাবে করে নিজে নিজে একবার রিভাইজ করতে হবে, নিজেকে নিজে একবার প্রেজেন্টেশন দিতে হবে। এরপরেই হচ্ছে আপনার সরাসরি সবার সামনে আপনার সেই প্রেজেন্টেশনটা ডেলিভার করতে পারবেন। সো ডেলিভার দ্য প্রজেক্ট। সো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ। আমরা শুধুমাত্র এতটুকুই জানলাম ওয়ার্কিং স্টেপ অফ এ প্রেজেন্টেশন। একটা প্রেজেন্টেশন কিভাবে রেডি করবেন সেই স্টেপগুলো। এই স্টেপগুলো যদি আপনি ফলো করে ডিজাইন করেন তাহলে আপনার অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রেজেন্টেশন ডিজাইন করতে পারবেন। আর যদি এই জিনিসগুলো ফলো না করেন তাহলে আপনার প্রেজেন্টেশন ডিজাইন করতে প্রচুর সময় চলে যাবে, ভালো একটা প্রেজেন্টেশন কখনোই ডিজাইন হবে না। এবার আসি আমরা কিছু জিনিস জানবো, সেটা হচ্ছে ডিজাইনের ব্যাপারে। স্লাইড থিম, স্লাইডের সাইজ এবং ব্যাকগ্রাউন্ড। আমরা এখন চলে আসি ডিজাইন। কিসে? এখানে দেখেন আমি অনেকগুলো স্লাইড নিয়ে নিলাম। এই স্লাইডগুলোর আমি এখন লেআউটগুলো একটু চেঞ্জ করে দিব, এক একটাতে এক এক ধরনের লেআউট দিব আমি। দেখেন এক একটাতে আমি এখন এক এক ধরনের লেআউট দিয়ে দিচ্ছি। দেখেন আমি এক একটাতে এক এক রকম লেআউট দিয়ে দিলাম এবং এখান থেকে গাইডলাইনটা তুলে দিলাম।
এখন যদি আমরা ডিজাইন মেনুতে আসি, ডিজাইন মেনুতে টোটাল হচ্ছে 3টা পার্ট। নাম্বার 1 হচ্ছে থিম, নাম্বার 2 হচ্ছে ভেরিয়েন্ট, এবং নাম্বার 3 হচ্ছে সেটাকে কাস্টমাইজ করা। সর্বপ্রথম আসি থিম অ্যাপ্লাই করা। আমি যে কোনো একটা থিমের উপরে জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন এক ক্লিকে সবগুলো স্লাইডের উপর একই রকম একটা ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি এটাতে ক্লিক করি, সবগুলো একই রকম না? একই রকম কই? কই চশমা কই? এবার দেখেন একই রকম লাগে কিনা। একই রকম। এটা কি, এটা কি, এটা কি, এটা কি? তো তো ডিজাইন আলাদা না? হ্যাঁ, একই থিম, বাট আমাদের যখন লেআউট ভিন্ন ভিন্ন তখন সেখানের মধ্যে কাঠামোর কারণে কিছুটা ডিজাইন চেঞ্জ হতে পারে, ডিজাইনটা সামান্য একটু চেঞ্জ হতে পারে, বাট আমাদের মূল থিমটা একই রকম। এইভাবে দেখেন যেটাতেই যায় না কেন সবগুলোতে একই ধরনের, বাট কিছু ক্ষেত্রে সামান্য কিছুটা বেশ কম থাকে। কি জন্য? তাও সেটা কি কারণে বেশ কম থাকে? লেআউট ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কিছু কিছু ডিজাইন সামান্য একটু পার্থক্য থাকতে পারে। এবার আসে, আমার যদি প্রয়োজন হয় যে আলাদা আলাদা স্লাইডের মধ্যে আলাদা আলাদা থিম অ্যাপ্লাই করব, তাহলে সর্বপ্রথম সেই স্লাইডগুলো আমরা সিলেকশন করে নিব কোনগুলোতে আমি আলাদা থিম অ্যাপ্লাই করতে যাচ্ছি। ধরেন এখানে কয়টা নিলাম? 4টা। আমি এখানে এসে রাইট বাটনে একটা ক্লিক করলাম এবং এখানে দিলাম অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তাহলে এটা ওই মাত্র সিলেক্টেড স্লাইডগুলোতে শুধুমাত্র এই লেআউটটা বা এই থিমটা অ্যাপ্লাই হবে। নিচের দিকে আসি, আবার এই 4টাকে সিলেকশন করলাম, ডিজাইন, ডিজাইন থেকে আমি এখানে চলে আসব, এই থিমটা দিলাম অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। তাহলে শুধুমাত্র ওই সিলেক্টেড স্লাইডগুলোতেই আমার ওই থিমটা অ্যাপ্লাই হলো। এরপরে চলে আসি স্লাইডের মধ্যে থিমের কালার পরিবর্তন করা। ধরেন আমি এখানে আছি, এখন যে কালারটা আছে আমি যদি চাই ওই কালারটা চেঞ্জ করতে, সবগুলোতেই একাধারে চেঞ্জ হয়ে গেছে, রাইট? সবগুলোতেই চেঞ্জ হয়েছে না? আমি যদি চাই যে কাস্টমাইজ করে শুধুমাত্র এই স্লাইডটাতে আলাদা একটা কালার দিব, তাহলে কিভাবে দিব? সেম ভাবে এখানে এসে রাইট বাটনে ক্লিক করে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তাহলে শুধুমাত্র এই সিলেক্টেড স্লাইডের মধ্যে কালারটা পরিবর্তন হয়েছে। সো এইভাবে করে আমরা যে কোনো থিম যে কোনো স্লাইডে অ্যাপ্লাই করতে পারবো, এবং সেটার মধ্যেও যে কোনো থিমের যে কোনো কালার ভেরিয়েশনটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এই পিছনে ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আওয়াজ আসে না। এরপর আসি স্লাইডের সাইজ। স্লাইডের সাইজ এখানে দুইটা দেওয়া আছে, একটা হলো স্ট্যান্ডার্ড সাইজ আর একটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। স্ট্যান্ডার্ডের মাপ কত? 4:3, আর ওয়াইড স্ক্রিনের মাপ 16:9। আগেকার যুগের কিছু টিভি ছিল না, মনে পড়ে? কিরকম? ভুঁড়ি এত মোটা, মনে আছে? অনেক বিশাল ভুঁড়ি। হ্যাঁ, এখনো আছে। ওইগুলো দেখবেন দেখতে অনেকটা চারকোনা বাক্সের মতো মনে হয়, তাই না? ওটার স্ক্রিনটা কি বক্স নাকি হচ্ছে এরকম লম্বাটে? বক্স আকার না, স্কোয়ার বক্সের মতো না? আমিও আগে মনে করতাম সেটা স্কোয়ার বক্সের হয়তো, বাট সেটা আসলে স্কোয়ার বক্স না। আজকে একটু মেপে দেখিয়েন। সেটার একটা অনুপাত আছে, সেটা হচ্ছে 4:3। এটা হচ্ছে কি সেই স্কোয়ার বক্সের মতো, এই যেরকম বাক্সের মতো করে থাকে। এরপর আরেকটা সাইজ আছে যেটা হচ্ছে ওয়াইড স্ক্রিন। এই যে আমাদের সামনে যে মনিটরগুলো আছে এগুলো কি ওয়াইড স্ক্রিনের সাইজ। সো আমরা যখন কাজ করব, ডিজাইন করব, তখন সব সময় এখান থেকে ওয়াইড স্ক্রিনটা দিয়েই কাজ করব। পাশাপাশি আমাদের যদি প্রয়োজন হয় আরও কাস্টম লেভেলের কোনো স্লাইড বা কাস্টম কোনো সাইজ আমরা কিন্তু এখান থেকে দিতে পারি। যেমন আমরা যদি এখান থেকে A4 সাইজ দিই পোর্ট্রেট করে, তাহলে দেখেন এই যে A4 সাইজের পিসটা চলে আসছে। এখন আপনি এখানে যে কোনো ধরনের ডিজাইন করে বা কাজ করে এটাও আপনি সরাসরি প্রিন্ট করতে পারবেন। এই যে এখান থেকে আমরা ওয়াইড স্ক্রিন দিয়ে দিব। সো আমরা যখন ডিজাইন করব কোন সাইজ দিব? ওয়াইড স্ক্রিন। এরপরে চলে আসি আমরা ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং। এই যে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং মানে কি? আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই যে এই অংশটা, এই জায়গাটাতে আমি মূলত ফরম্যাটিং করব।
আমি কীরকম ফরম্যাটিং করব, কি করব, সেটার জন্য দেখেন আমার কাছে এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। সর্বপ্রথমটা কি, সলিড ফিল, অর্থাৎ একটা সলিড কালার দিব, যে কোনো একটা কালার দিব, সেই কালারটাই সম্পূর্ণটাতে অ্যাপ্লাইড হয়ে যাবে। এরপরে গ্রেডিয়েন্ট ফিল, গ্রেডিয়েন্ট কি, গ্রেডিয়েন্ট মানে কি, কি জানি না। আচ্ছা, তারপরে পিকচার বা টেক্সচার চিনি, প্যাটার্ন চিনি, একটু পরে দেখবো এগুলো কতটুকু চেনেন। ফার্স্টে দেখি আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে একটা সলিড কালারকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখান থেকে যে কোনো একটা কালার উপর জাস্ট ক্লিক করে, তাহলে দেখেন সেই কালারটাই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে চলে আসবে। এই যে দেখেন যে কোনো একটা কালার দিলাম, তারপর সেটার মধ্যে আবার ট্রান্সপারেন্সির অপশন আছে। আমরা ট্রান্সপারেন্সি কীরকম রাখতে চাচ্ছি, কতটুকু গাঢ় বা হালকা রাখতে চাচ্ছি, সেটাও আমরা এখান থেকে রাখতে পারি এইভাবে। এরপরে আসি গ্রেডিয়েন্ট ফিল। গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্মুথ কম্বিনেশন অফ 2 or more কালার্স, মানে 2 বা ততোধিক কালারের খুব স্মুথ একটা কম্বিনেশন যখন থাকবে, তখন আমরা তাকে বলতে পারি একটা গ্রেডিয়েন্ট। যেমন দেখেন এখানে গ্রেডিয়েন্টের আগের থেকে কিছু কালার প্রিসেট এখানে আছে, আমরা চাইলে এগুলাকে সরাসরি অ্যাপ্লাই করতে পারি। আর যদি এগুলো ভালো না লাগে, তাহলে আমরা সরাসরি নিজেরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। যেমন গ্রেডিয়েন্ট হচ্ছে মূলত 2 ধরনের, আমরা ব্যবহার করি মূলত 2 ধরনের, লিনিয়ার ব্যবহার করি এবং রেডিয়াল ব্যবহার করি। রেডিয়াল জিনিসটা কি, রেডিয়াল হচ্ছে মূলত এই যে গোলাকার, এখানে দেখেন তো একটা সার্কেল আকারে যাচ্ছে না, মাঝখানেটা এক কালার, আস্তে 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 বাহিরেটা আরেক কালার, দুইটার মিশ্রণ যদি এভাবে সার্কেল আকারের মিশ্রণ হয়, তখন সেটাকে আমরা বলতে পারি রেডিয়াল। আর যদি সেটা এক পাশ থেকে আরেক পাশে হয় এইরকম, তাহলে সেটাকে আমরা বলি লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো আমরা যদি এখান থেকে দেখি, সেটা ডিরেকশনটা আমরা চেঞ্জ করতে পারি লিনিয়ারের মধ্যে, কোন দিক থেকে কোন দিকে যাবে তা। এই মোবাইল কিছু এখন কে কল দেয়, কি দেখেন এবার আমরা এখান থেকে এইভাবে গ্রেডিয়েন্টটা ঠিক করে দিতে পারি, কোন দিকে যাবে গ্রেডিয়েন্টের ডিরেকশনটা ঠিক করতে পারি। আবার সেই ডিরেকশনে আমরা অ্যাঙ্গেলটা এখান থেকেও বসাতে পারি। দেখেন এই যে দেখেন ঘুরতেছে, যে বোঝা যায় ডিরেকশনটা যেভাবে চেঞ্জ করতেছি সেভাবে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। দেখেন এরপরে আসি, এখান থেকে ডিরেকশন চেঞ্জ করলাম, বাট আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে দেখেন গ্রেডিয়েন্টের কিছু স্টপ দেওয়া আছে, যেমন এখানের মধ্যে একটা স্টপ দেওয়া আছে, আমি চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই কালারটা দিলাম। এরপরে মাঝখানে আরেকটা কালার দেওয়া আছে না, এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, ধরেন আমি এখান থেকে এই কালারটা দিলাম। সর্বশেষ আমি যদি এই প্রান্ত থেকে আরেকটা কালার চেঞ্জ করার জন্য যদি এরকম একটা কালার দিই, ধরেন এই কালারটা দিলাম, তাহলে দেখেন এইভাবে আমি 3টা কালারকে নিজের মতো করে চেঞ্জ করে দিলাম। এবার আমি যদি চাই যে কোনো একটা আরেকটু এদিকে সরাইতে পারতেছি, কিংবা এখান থেকে যদি আমি আরো একটা স্টপেজ যদি বাড়াইতে চাই, সেই স্টপটাও আমি এখান থেকে বাড়াই দিতে পারবো। দেখেন মাঝখানে সেই স্টপটা বাড়াই দিলাম। আবার যদি এটাকে আমি ডিলিট করতে চাই, জাস্ট ধরে নিচের দিকে টান দিব, সেটা চলে গেছে। এই স্টপের উপর যদি আরেকটা ক্লিক করে একটা স্টপ অ্যাড হয়ে যাবে, নিচের দিকে টান দিলে সেই স্টপটা আবার চলে যাবে। এরপর আসি, এগুলাকে আমরা এইভাবে নিজেদের মতো করে মুভ করতে পারবো, যে কালারকে যে পজিশনে রাখতে চাচ্ছি, যেভাবে রাখতে চাচ্ছি। এরপর এখান থেকে আমরা যদি চাই যে তাদের এই যে এইভাবে ডিরেকশনগুলো চেঞ্জ করে ঘুরানো, এইভাবে আমি আমার গ্রেডিয়েন্টটাকে যেমন খুশি তেমন ভাবেই এখানে তৈরি করতে পারবো। এরপরে গ্রেডিয়েন্টের পরে আছে কি পিকচার এবং টেক্সচার। আমি যদি ইনসার্ট থেকে চলে যাই, তাহলে আমরা এখানে বেশ কিছু স্পেশাল পিকচার পাবো। যেমন আমাদের এখানে কিছু পিকচার আছে না, এই যে ধরেন পিৎজা, এগুলোর কারণে বোঝা যাচ্ছে না, এগুলো আমরা ডিলিট করে দিই। এই যে দেখেন আপনি পিৎজার ছবিটা এখানে দিতে যাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে পিৎজার ছবিটা দিতে পারবেন। এরপর ইনসার্ট দিয়ে ধরেন আপনি এখান থেকে পিৎজা না হয়ে ধরেন এইটা দেখি, না এটা ভালো লাগতেছে না, এখানে
যাই হোক, এইভাবে যে কোনো ইমেজ আপনি চাইলে সেটাকে সরাসরি এখানে ব্যবহার করতে পারবেন। তবে দেখেন পিৎজাটা আসলে পুরোপুরি আসে নাই, তাই না? আসছে? আমি চাচ্ছি পুরোটা আনতে, তাহলে নিচের থেকে দেখেন আমি এখান থেকে অফসেট করে দিতে পারি। লেফট থেকে কতটুকু আসবে, রাইট থেকে কতটুকু অফসেট হয়ে এই পাশে চলে আসবে, টপ থেকে কতটুকু নিচের দিকে নামবে দেখেন, এবং বটম থেকে কতটুকু নামবে সেটা আমি এইভাবে ঠিক করে দিতে পারি। দেখেন হয়েছে না? এখন পিৎজা পুরোটা ভালোভাবে বোঝা যায়? জি, এইভাবে করে আমরা পিকচারটার পজিশন বা অফসেট যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। পাশাপাশি আরেকটা অপশন আছে এখান থেকে টেক্সচার। যেমন আপনাদের সামনে যে টেবিলগুলো আছে এগুলি কি অরিজিনাল কাঠের? হ্যাঁ, বাট সামনে উপরে দেখেন তো কিছু ডিজাইনের মতো অংশ আছে না? এই জিনিসগুলোকে বলা হয় মূলত টেক্সচার বা যে কোনো কিছুর অবয়ব। এখানে যেরকম কাঠের টেক্সচার আছে, এখানের মধ্যে আপনারা যদি দেখেন এরকম বিভিন্ন রকম কাঠের টেক্সচার আছে, কিংবা হচ্ছে এখানে টাইলসের মতো টেক্সচার আছে, এই ধরনের নানা ধরনের টেক্সচারগুলো আছে। চাইলে ব্যাকগ্রাউন্ড হিসাবে এই টেক্সচারগুলো ব্যবহার করা যায়। হ্যাঁ, এই কালারটা সবুজটা, এটা তো হচ্ছে থিমের কালার। এই যে এখানে থিমের কালার তো আছেই, এটা দেখালেন যে থিমের কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনার এরকম কালার পছন্দ, ঠিক আছে দিলাম। এরপর আসি প্যাটার্ন। এবার আসি প্যাটার্ন কি জিনিস। ক্লাস 8 পাস করছেন না সবাই? হ্যাঁ, ক্লাস 8 পাস করছেন? হ্যাঁ, ক্লাস 8 এর ম্যাথ বইয়ের ফার্স্ট চ্যাপ্টার ছিল, তাই না? এবার বলেন হোয়াট ইজ প্যাটার্ন? প্যাটার্ন বলেন। এই আপনার না পরীক্ষা চলে, বলেন ভাইবার উত্তর দেন। প্যাটার্ন কি? এই স্কুল নাকি কলেজ কই থেকে যেন আসতেছেন, বলেন। হ্যাঁ, বাসা থেকে আসছেন, বলেন প্যাটার্ন কি? একদম পিছনে কক্সবাজার, বলেন প্যাটার্ন কি? প্যাটার্ন কি? প্যাটার্ন প্যাটার্ন আচ্ছা ধরেন আমি 3টা সংখ্যা বলি, এরপরের সংখ্যাটা আপনাদেরকে বলতে হবে। হ্যাঁ, দেখি কার কার মাথায় কি কি বুদ্ধি আছে। 1 3 5, এরপরটা কত? হ্যাঁ 7। 2 5 7, তারপরটা কত? আচ্ছা যান, 2 3 5 7। 2 3 5 7 কি? হ্যাঁ 11। যুক্তি দেন কিভাবে? তাহলে কি মৌলিক সংখ্যা? 2 3 5 7 11, তাই না? তাহলে এটা কি একটা সিকোয়েন্স অনুসারে যাচ্ছে না? এবার আমি যদি বলি 1 4 9 ধৈর্য, আমি বলছি এটা একটা সিকোয়েন্স অনুসারে যাচ্ছে। ধরেন 1 4 9, তারপরটা কত? তারপরটা কত হবে? 16 হবে। কিভাবে? তাহলে দেখেন একই জিনিস পরপর পরপর একই জিনিসই কিন্তু রিপিট হচ্ছে। ধরুন 1 স্কয়ার দিলাম, পরেরটাতে সেম ভাবে 2 থাকলে স্কয়ার হচ্ছে, পরেরটাতে স্কয়ার, পরেরটাতেও স্কয়ার, এইভাবে যাচ্ছে। আবার ধরুন আমি যদি বলি 2 4 6 8 10, তারপরটা কত হবে? 12, তাই না? অর্থাৎ একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেইনটেইন করে একই জিনিস একই কাজ বারবার 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 রিপিট হয়। এই জিনিসটাই হচ্ছে মূলত একটা প্যাটার্ন। যেমন আমি যদি এখানের মধ্যে ধরেন এইরকম একটা বক্স নিলাম, স্কয়ার বক্স। হ্যাঁ, এই যে দেখেন পুরোটার মধ্যে একই ধরনের প্যাটার্ন না?
এই জিনিসটাকে যদি আমি অনেক পিচ্ছি করে দিই, এই যে ছোট একটা অংশ, এই অংশটার ভিতরে যে কাজটা পুরোটার মধ্যে সেম জিনিসটাই রিপিট হচ্ছে না? এই যে ছোট একটা অংশের যে ডিজাইন সেটা কি হচ্ছে পুরোটার মধ্যে বারবার বারবার রিপিট হচ্ছে। এই যে রিপিটেশনের মাধ্যমে যে ডিজাইনটা হয় এটাকে বলা হয় মূলত এক একটা প্যাটার্ন। যেমন আমাদের এখানে দেখেন ছোট 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 কিছু ডিজাইন আছে। এই যে ডিজাইনটা আমি ছোট একটা ডিজাইনকে যখন কনফার্ম করে দিব, সে এই ডিজাইনটাই বারবার বারবার কনফার্ম বারবার বারবার রিপিট হয়ে এখানে তৈরি করে দিবে। এখানে দুইটা কালার থাকে, একটা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার বা সামনের কালারটা, আর একটা থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার বা হালকা করে পিছনে আরেকটা যে কালার থাকে সেটা। তো এখানে দুইটা কালারের সমন্বয়ে মূলত আমরা এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করতে পারি। একটা কি ফরগ্রাউন্ড কালার আর একটা ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন পুরো ডিজাইনটা মনে হবে চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে দেখেন আরো অনেক ধরনের প্যাটার্ন এখানে আছে, যে কোনো ধরনের প্যাটার্নও চাইলে আমরা এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ একই জিনিস বারবার বারবার রিপিট হবে এইভাবে। এরপরে সর্বশেষ একটা অপশন আছে, সেটা হলো হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। যে ব্যাকগ্রাউন্ডে আমাদের যেখানে যে গ্রাফিক্সটা আছে সেটা সরাসরি চাইলে আমরা হাইড করে দিতে পারি। সো এই ছিল হচ্ছে আপনাদের ডিজাইন মেনু ফুল। ডিজাইন মেনু তিনটা পার্ট, থিম, ভেরিয়েন্ট আর একটা কি কাস্টমাইজ। থিম থেকে কি করতে পারে? থিম থেকে কি করতে পারে? কথা বলে না। থিম থেকে কি করা যায়? এই থিমের কাজটাকে এটাতে কি করা যায়? সবগুলো স্লাইডের মধ্যে একটা নির্দিষ্ট থিম অ্যাপ্লাই করা যায়। ভেরিয়েন্ট থেকে সেই নির্দিষ্ট থিমের কালার পরিবর্তন করা যায়। স্লাইডের সাইজ থেকে আমার এই যে স্লাইডটা, এটা সাইজ কতটুকু হবে সেটা নির্ধারণ করতে পারে। এরপর ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে এই স্লাইডটা বা এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডটাকে নিজের ইচ্ছা মতো যেমন খুশি তেমনভাবে সাজাইতে পারে বা ফরম্যাট করতে পারে। এরপরে চলে আসি আমরা ট্রানজিশন। ট্রানজিশনটা আমরা একটু দেখব। সো ফার্স্ট হচ্ছে কিভাবে ট্রানজিশন অ্যাপ্লাই করতে হয়, এফেক্টগুলো, এগুলোর ভিতরে অপশন, টাইমিং, ডিউরেশন এবং সেগুলো কন্ট্রোল করা। দেখেন এই একটা প্রেজেন্টেশন, তাই না? একটা স্লাইড, পরটাতে গেলাম আরেকটা স্লাইড, পরটাতে আরেকটা স্লাইড। এইভাবে দেখেন এই যে স্লাইডগুলো কাজ করতেছে পর 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 পর, একটা স্লাইড থেকে যে আরেকটা স্লাইডে যে আসতেছে, ধরেন এই একটা স্লাইড পরের স্লাইডে আসলো, পরের স্লাইডে যাচ্ছে, মাঝখানে কি কোনো অ্যানিমেশন করে? কোনো ধরনের কোনো কিছু আকর্ষণ করে? করতেছে না, কিন্তু জাস্ট টাস টাস করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে মাঝখানের সময়টাতে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার মধ্যবর্তী সময়টাতে আমরা যদি এটা কোনোভাবে এনিমেট করে আনতে পারি, তখন সেটাকে বলা হয় মূলত ট্রানজিশন। যেমন দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে এসে আরেকটা ক্লিক করলাম, এখানে এসে আরেকটা ট্রানজিশন দিলাম, এখানে এসে আরেকটা ট্রানজিশন দিলাম। এখন যদি আমি জিনিসগুলোকে শো করি, তাহলে দেখেন আমার এই জিনিসগুলো যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাচ্ছে, মাঝখানে একটা অ্যানিমেট করে যাচ্ছে না? এই যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার মাঝখানে যে অ্যানিমেশনটা করে বা অ্যানিমেটটা করে, এটাকেই মূলত বলা হয় কি ট্রানজিশন। ক্লিয়ার হয়েছে ট্রানজিশন জিনিসটা কি? এটা কি ট্রানজিশন? কি একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময় মধ্যবর্তী সময়ের অ্যানিমেশনকে মূলত ট্রানজিশন বলা হয়। এরপরে দেখি ট্রানজিশনগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ফার্স্টে যেটার মধ্যে আমরা ট্রানজিশনটা দিতে চাচ্ছি সেই স্লাইডটার উপরে ক্লিক করতে হবে এবং যে কোনো একটা ট্রানজিশন আমরা এখান থেকে চুজ করতে হবে। এখানে আসলাম, আরেকটাতে এসে জাস্ট শুধু একটা ক্লিক করলাম, তাহলে দেখেন এটার মধ্যে একরকম ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে, এটার মধ্যে আরেক রকম ট্রানজিশন অ্যাপ্লাই হয়েছে।
এই যে দেখেন এক একটার মধ্যে আমি এক এক রকম এফেক্টগুলো অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি এখান থেকে শো দিই তাহলে দেখেন তাহলে দেখেন একটু আগে জিনিসগুলো আসতেছিল কেমন ভাবে আর এখন আসতেছে কেমন ভাবে, দুইটার মধ্যে কি পার্থক্য আছে? এই যে দেখেন এগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে আর এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, পার্থক্য বোঝা যায় এখন? হ্যাঁ, আমি তো তাড়াতাড়ি বুঝাচ্ছি, তাড়াতাড়ি যাচ্ছে। আপনি স্লোলি কতক্ষণ বসে থাকেন, তারপর যাবে, আবার বসে থাকেন অনেকক্ষণ, ক্লিক করেন, তারপরে যাবে। এবার আসি এগুলো যে অ্যাপ্লাই করলাম এগুলোর ভিতরে আরো কিছু অপশন আছে। যেমন আমি যদি এটাকে প্রিভিউ করি তাহলে জিনিসটা কি হচ্ছে, গোল্লা করেও সামনে থেকে আস্তে আস্তে চারদিকে ছড়াচ্ছে। আমি যদি এফেক্টের ভিতরে অপশনে চলে যাই, এখানে দেখেন ডায়মন্ডের একটা অপশন আছে। তাহলে দেখেন আমি যখন এই অপশনটা দিব তখন কি হবে, ডায়মন্ড শেপ আকারে যাবে। এরপর যদি দিই প্লাস তাহলে প্লাস আকারে এটা যাবে। এরপর যদি দিই ইন তাহলে ইন হবে, যদি দিই আউট তাহলে এভাবে আউট হবে। সো একটা ট্রানজিশন থাকলে সেই ট্রানজিশনের ভিতরে আরো একাধিক পরিমাণ অপশন থাকতেও পারে। এই যে আমি দেখেন সোয়াইপ, সোয়াইপটা কোন দিকে হবে, লেফট রাইট টপ, দেখেন আপনি যেদিক থেকে দিতে চান সেদিক থেকেই দিতে পারবেন। বুঝতে পারছি? এভাবে প্রতিটার মধ্যে যে অপশন থাকবে ব্যাপারটা কিন্তু আসলে তা না। আমি যদি এটাকে প্লে দিই তাহলে এই সাইড থেকে আসতেছে, আমি যদি নিচ থেকে উপরে দিই তাহলে নিচ থেকে উপর হবে, যদি কর্নার থেকে দিই তাহলে কর্নার হবে, উপর থেকে নিচে দিলে উপর থেকে নিচে হবে। এইভাবে করে চাইলে সবগুলোর মধ্যে আমাদের কিছু কিছু অপশন আছে। এখন ধরুন আমি যদি পর্দার যে এফেক্টটা আছে এটা যদি আমি দিই, এখানে ধরেন আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, এই যে এই এফেক্টটা দিলাম। এখন এই পর্দার এফেক্ট আর কি হতে পারে, পর্দার মধ্যে কি পাশ থেকে খোলার কোনো অপশন থাকবে, এরকম নিচ থেকে খোলার কোনো অপশন থাকবে নাই। এই জন্যই হচ্ছে তার কোনো এফেক্টের এক্সট্রা কোনো অপশন দেওয়া হয় নাই। বাট অধিকাংশ সবগুলোর ক্ষেত্রে আপনারা এই ধরনের এক্সট্রা কিছু অপশন পাবেন যেগুলোর মাধ্যমে আপনি সরাসরি জিনিসগুলোকে ঠিক করতে পারবেন। এই যে দেখেন একবার লেফট থেকে আরেকবার রাইট থেকে, যেমন খুশি তেমন ভাবে আপনি অপশনগুলো সিলেক্ট করতে পারেন। সো এখন আমরা ট্রানজিশন আকারে যে কোনো ট্রানজিশন এফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবো এবং সেই এফেক্টের ভিতরের অপশনগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এরপর আছে ট্রানজিশনের টাইম এন্ড ডিউরেশন এবং সেটাকে কন্ট্রোল করা। টাইম এন্ড ডিউরেশনটা কি দেখেন, এই যে একটা স্লাইড, এই যে জিনিসটা দেখেন, জিনিসটা আস্তে 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 করে খুলে অনেক সময় নিয়ে সেটা স্লাইডটা পরে স্লাইডে যাচ্ছে না, আবার এটা দেখেন খুব দ্রুত চলে আসতেছে না, তাড়াতাড়ি চলে যাচ্ছে, আবার এটা অনেক স্লোলি যাচ্ছে। এই যে সময়গুলো কত সময় ধরে সে আসলে ট্রানজিশনটা করবে, এফেক্টটা কত সেকেন্ডের জন্য চালু থাকবে, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি এই জায়গা থেকে। দেখেন সেটা হচ্ছে ডিউরেশন, কতটুকু হবে সেটা আমরা এখান থেকে এখন দিয়ে দিই। এখানে ডিউরেশন কত দেওয়া আছে, 1 মিনিট 20 সেকেন্ড, 1.2 সেকেন্ড। এটা কত সেকেন্ড, 6 সেকেন্ড, অনেক বেশি না। ধরেন আমি এখান থেকে করে দিলাম 0.1 দিলাম। এখন যদি দিই, ভালো লাগতেছে? হ্যাঁ, তাহলে এখানে আমরা কত দিতে পারি, 2 দিলে দেওয়া যায়, কিংবা আমরা চাইলে 3.25 বা 4 পর্যন্ত রাখতে পারি। এখন কি বেশি খারাপ লাগতেছে? খারাপ লাগছে না, বাট 6 সেকেন্ডের চেয়ে তো ভালো, তাই না? 6 সেকেন্ড অনেকটা স্লো হচ্ছে, বাট আমার তাড়াহুড়ো করার জন্য তাড়াতাড়ির জন্য আমি এখানে 3টা সেকেন্ড অন্তত সেভ করতে পারতেছি। আবার ধরেন সবগুলো তো কমাই দিলাম, এটাকে যদি আমরা কমাই দিই বা ধরেন এটাকে আমি বাড়াই দিলাম 1.2, তো ধরেন আমি এটাকেও 3 দিয়ে দিই, ভালো লাগবে এটা? হ্যাঁ, এরপর ধরেন আমি এটাকেও বাড়াই দিচ্ছি এখান থেকে,
কেমন লাগবে দেখেন তো, পরেরটাতে যাই না, একটু আগে যাই। ভালো লাগবে এটা? হ্যাঁ, তাহলে এই যে টাইমিংগুলো, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের ডিফল্ট ভাবে যে টাইমিংটা থাকবে সেটা হচ্ছে আমরা কিছুটা কম বা কিছুটা বাড়াই দিতে পারি। এত বেশিও বাড়ানো যাবে না যাতে করে সামনে যারা অডিয়েন্স থাকে তারা বিরক্ত হয়, আবার এত বেশি কমানোও যাবে না যাতে করে খুব দ্রুত শো করে অ্যানিমেশনগুলো এবং অডিয়েন্সটা বিরক্ত হয়। সেই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনোভাবে যেন অডিয়েন্স জিনিসটাতে বিরক্ত না হয়। আমি এখান থেকে টাইমটা কত ছিল এখানে, আচ্ছা এগুলো একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখা যাবে টাইমিংগুলো অটো একটু ঠিক করে নেবে, না হলে এলোমেলো হয়ে থাকবে সবগুলো। দেখেন এবার এরপরে আছে এখানে কি করা, সাউন্ড অ্যাপ্লাই করা। ধরেন আমি এখানে মধ্যে এক ধরনের সাউন্ড দিলাম, এরপর এখানে দিলাম আরেকটা সাউন্ড, এখানে দিচ্ছি ধরেন কয়েনের সাউন্ড, এখানে দিচ্ছি ধরেন ক্লিকের সাউন্ড, এখানে দিচ্ছি ধরেন ড্রাম কই, এখানে দিলাম, তারপর ধরেন এখানে দিলাম যে এক্সপ্লোশন দিলাম, এখানে হয়তো বা লেজার বা পুশ দিলাম। এবার দেখেন আমি যদি এটাকে ইয়া করি, শো করি, আমাদের এখানে সাউন্ড কি কমানো, এটা এখানে না, এটা বাইরের সাউন্ড ছিল। দেখেন তাহলে এই যে সাউন্ডটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, এই সাউন্ডটাকে আসলে কি ভালো লাগতেছে? হ্যাঁ, আপনি বলেন যে আপনি ঘুম ভাঙতেছে, উল্টাটা বলিয়েন না। দেখেন তাহলে এই ধরনের সাউন্ড যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে সামনে যারা অডিয়েন্স থাকবে উল্টা তারা বিরক্ত হতে পারে। সেই জন্য আমরা এখানে কোনো ধরনের কোনো সাউন্ড অ্যাপ্লাই করব না। বুঝতে পারছি? যদি কোনো সাউন্ড দিতে চাই এখানে দেখেন আদার্স অপশন আছে, আদার্স সাউন্ড থেকে আপনাদের নিজেদের গাওয়া কোনো সাউন্ড দিতে পারেন, কিংবা চাইলে কি করতে পারেন, কোনো সফট মিউজিক বা অন্য যে কোনো কিছু যদি অ্যাপ্লাই করতে চান সেটাও দিতে পারেন, সমস্যা নেই। যারা গাইতে পারে তাদের জন্য। এরপর আসি স্লাইড কন্ট্রোল ফর প্রেজেন্টেশন। আপনি যখন একটা প্রেজেন্টেশন শো করবেন, কথা বলে কেঠা, যখন আপনি ধরেন এই প্রেজেন্টেশনটা ডিজাইন করা শেষ, এখন আপনি এটা সবার সামনে শো করবেন, তাহলে আপনি এই স্লাইডে কতক্ষণ কথা বলবেন সেটা আপনি জানেন? জানেন না? কত সেকেন্ড? 1 সেকেন্ড 1.5 সেকেন্ড বলতে পারবেন? আপনার নাম কি, আপনি কে, সেটা পরিচয়টা দিবেন। বেশি হলে 1 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। তারপর আসি এটার মধ্যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, আপনি এটা নিয়ে কথা বলবেন, ঠিক কত সেকেন্ড ধরে কথা বলবেন সেটাকে আপনি ফিক্স করে বলতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে সেটা অডিয়েন্সের উপর নির্ভর করতেছে। মাঝে মাঝে আপনি এটার উপর আধা মিনিটও কথা বলতে পারেন, 1 মিনিটও কথা বলতে পারেন, 2 মিনিটও কথা বলতে পারেন। সেটা কি ফিক্সড? ফিক্স না। তাহলে এই জিনিসটা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবেন সেটা কার ইশারায়? অবশ্যই আপনার হাতের ইশারায় হতে হবে। আপনি এখানে কয়ভাবে করতে পারেন, জাস্ট মাউসে যখন একটা ক্লিক করবেন সাথে সাথে পরের স্লাইডে চলে যেতে পারবেন। নাম্বার 1 কি মাউস ক্লিকের মাধ্যমে। নাম্বার 2 কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো তো আমরা চিনি। সো অ্যারো কিগুলো যদি আমি সামনের অ্যারোটাতে প্রেস করি তাহলে দেখেন পরের স্লাইডে চলে যাচ্ছে। আবার সামনের অ্যারোটাতে ক্লিক করলে আবার পরের স্লাইড, সামনের অ্যারোটাতে আবার ক্লিক করলে আবার পরের স্লাইড। আর যদি ব্যাকে আসতে চাই তাহলে ব্যাকেরটা দিব অ্যারো কি, তাহলে ব্যাকের দিকে চলে আসবে। এই যে দেখেন এটা হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে, আর এটা কি উঠে আবার জোড়া লাগতেছে। এইভাবে করে আপনারা এক এক করে আগে পিছে করে সামনে স্লাইড পরের স্লাইড এভাবে আপনারা যেতে পারবেন। এই জিনিসটা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে অটোমেটিক করে দেওয়া যায়। কারণ অটোমেটিক আপনারা কখনোই এখানে করে দিবেন না। অটোমেটিক করে দিলে কি হবে, আমি যখন এখান থেকে অটোমেটিক করে দিব 1 সেকেন্ড করে, তাহলে দেখেন কি হয়। আমি এখানে অ্যাপ্লাইটা অল দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন কি হয়।
1 সেকেন্ড পরে সেটা কি হবে, অটোমেটিক দৌড় দিবে, কিন্তু এখানে দিই নাই। দেখেন এটা এখানে আছে, আপনি বলবেন হ্যালো দিস ইজ, তার আগে দৌড় মারলো, পরের স্লাইড আপনি হুইচ ফ্রিল্যান্সার সেটা পড়তে পড়তে পরের স্লাইডে চলে আসছে। অনেকের দেখা যায় প্রেজেন্টেশন দেওয়ার সময় এরকম অটোমেটিক দৌড়ানো শুরু করে, হবে কাজ? হবে না। ধরেন এখানের মধ্যে আপনার নাম কি যেন, বলেন। রিয়াজুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, দেখেন ধরেন রিয়াজুল ইসলাম বিয়ে করলো, হ্যাঁ, সে আগে থেকে লজ্জা পাচ্ছিল এই জন্য। দেখেন উনি যখন ধরেন বিয়ে করলো, বিয়েতে তো অনেক ছবি উঠেছে তাই না, এখন উনি এতগুলো ছবি ধরেন একা একা বসে বসে বিয়ের ছবি দেখবে, তখন কি করতে হবে, তখন এইভাবে অটোমেটিক করে দিবে যে বসে বসে উনি ওনাদের বিয়ের ছবিগুলো দেখতেছে, 2-4-500 ছবি তো তুলবেন তাই না, তখন উনি বসে বসে এইভাবে নিজের ছবিগুলো দেখতে পারবে। তো তখন আপনি এই ধরনের দিতে পারেন। কিংবা আপনি কোনো প্রোগ্রাম, ধরেন কোনো এক জায়গায় একটা প্রোগ্রাম, অনেকজন অডিয়েন্স আসছে, অনেক স্টুডেন্ট আসলো বা অনেকজন ব্যক্তি আসছে, তারা হচ্ছে তাদেরকে এরকম একটা প্রেজেন্টেশন অন করে দিতে পারেন। তারা বসে বসে ওখানে দেখলো যে আপনাদের কালচার কি কি, কোন জিনিসগুলো কি হচ্ছে, এরকম ভাবে বিভিন্ন ধরনের ছবিগুলো নিজে নিজে আসতেছে যাচ্ছে, সুন্দর একটা অ্যানিমেশন এখানে হচ্ছে, আপনি সেই জিনিসটা তাদের জন্য অন করে দিতে পারেন। কিন্তু আপনি যখন কথা বলবেন তখন অটোমেটিক চললে হবে না কিন্তু। সো দুইটা পারপাস, কখন আপনি অটোমেটিক দিবেন এবং কখন হচ্ছে অন মাউস ক্লিক অপশনে রাখবেন, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? বুঝছি? জি। বিয়ের স্লাইডে আফটার দিয়ে তখন বসে বসে দেখবেন বিয়ের স্লাইড, আর যদি নর্মালি প্রেজেন্টেশন দেন তখন কি করবেন, এখান থেকে এই যে আফটার অটোমেটিক যে সিস্টেমটা, এই সিস্টেমটাতে ক্লিক করবেন না, শুধুমাত্র মাউস ক্লিকের উপরে সেটা থাকবে। সো এই ছিল আপনাদের কাজ। এখন আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে লাইফ অফ এ ফ্রিল্যান্সার, এই টপিকসটার উপরে একটা প্রেজেন্টেশন ডিজাইন করে নিয়ে আসা। কি এই যে এখানে যেমনি দেওয়া আছে তেমনি না, এটা হচ্ছে আপনাদের ব্যাচে আমি সোর্স ফাইলগুলো দিয়ে রাখছি। এই যে সোর্স ফাইল ইমেজেস আকারে, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো এখানে সবগুলোই দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো পাবেন। এরপর হচ্ছে লোগো যেগুলো লাগবে, লোগোগুলো এখানে দিয়ে রাখছি, হ্যাঁ, আদার যে ইমেজগুলো লাগবে সেগুলো এখানে দিয়ে রাখছি। আচ্ছা, সেটা আমি দেখাই দিচ্ছি। তার আগে এখন দেখি হোমওয়ার্কটা কিভাবে করবেন। সো হোমওয়ার্কের জন্য অলরেডি আপনাদের গ্রুপে চলে আসে, আমি গ্রুপের মধ্যে একটা পোস্ট করা আছে। আচ্ছা, তার আগে এখানে আরেকটা পোস্ট ছিল, এটা কি আপনারা দেখছেন? দেখেন আপনাদের এখানে অলরেডি আমার মনে হয় একটা পোস্ট দিয়ে রাখছিলাম তাই না, পাওয়ার পয়েন্টের। এই যে দেখেন পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে, যে রিসোর্সগুলো আছে, সেটা অলরেডি আপনাদের গ্রুপে দেওয়া আছে। এই ড্রাইভে চলে যাবেন। ড্রাইভে যাওয়ার পরে এখানে দেখেন একটা ফোল্ডার দেওয়া আছে, ক্রিয়েট এ প্রেজেন্টেশন অ্যাবাউট লাইফ অফ এ ফ্রিল্যান্সার। এটাকে সিলেক্ট করে এইটা ডাউনলোড করবেন এখান থেকে। সময় নিচ্ছে আসতে এটা। এই যে এখান থেকে ডাউনলোড করবেন। এই যে দেখেন এটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোড না, এটা মূলত জিপ ফাইল হচ্ছে। গত ক্লাসেরটা যেভাবে করছেন আজকেরটাও ঠিক সেভাবে এটা জিপ ফাইল হয়ে যাওয়ার পরে সে ডাউনলোড হয়ে যাবে, এরকম একটা অপশন দেখাবে। এই যে কোথায় ডাউনলোড করবেন সেটা সিলেক্ট করে দিলেন, সেখানে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে শো ইন ফোল্ডার দিতে পারেন, সরাসরি সেখানে আসলে সেটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে পাবেন। এই যেটা এখানে আসতেছে, এখনো ডাউনলোড ফুলফিল হয় নাই, এটা হচ্ছে। এরপর সেটাই কি করতে হবে, ডাউনলোড হওয়ার পরে কি করতে হবে, রাইট বাটনে ক্লিক করে কি করতে হবে, আছে অপশন, এই যে দেখেন রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার বা হচ্ছে এক্সট্রাক্ট ফাইল দিতে পারে। আমি এক্সট্রাক্ট হেয়ার দিলাম, এখানে সরাসরি সেটা এক্সট্রাক্ট করে ফেললো। এই যে এখন ডাবল ক্লিক করি, এখানে আছে কি কি সোর্স ফাইল আছে। সোর্স ফাইলের মধ্যে যে যে টেক্সটগুলো আপনাদের প্রয়োজন হবে, অধিকাংশ টেক্সটই এখানে টাইপ করে দেওয়া আছে, এখান থেকে কপি করে নেবেন। ইমেজ যা যা লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে, যেখানে অনেকগুলো ইমেজ প্রয়োজন হতে পারে সেগুলো দেওয়া আছে। লোগো আকারে অনেকগুলো লোগোর প্রয়োজন হতে পারে, সেগুলোও দেওয়া আছে।
আদার্স কিছু ইমেজের প্রয়োজন হতে পারে, সেগুলো দেওয়া আছে। এরপরে যদি কোনো কিছু না পান গুগল থেকে খুঁজে নিতে হবে। ঠিক আছে, এখন দেখি এখানের মধ্যে দেখি আমি একটা একটা করে স্লাইড। এই যে দেখেন, এখন দেখি এটা ডিজাইন করব কিভাবে। ভিউ থেকে গাইডলাইনটা তুলে দিচ্ছে, এনেন লাগবে এটা। দেখেন এটা ডিজাইন করবেন কিভাবে। ফার্স্ট অফ অল আমি এখান থেকে নিউ একটা স্লাইড নিয়ে নিচ্ছি। এটা আমাদের প্রথমটা কি আছে, এটা কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা কি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেন, ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড ফরম্যাট পিকচার্স, এখান থেকে পিকচারটা ইনসার্ট করেন। কোথায় আছে পিকচারটা, ডাউনলোড থেকে সোর্স ফাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা তাই না, বসে গেছে। এরকম আরো অনেকগুলো নিয়ে নেন। এরপর এখানে কি করা আছে, এই টেক্সটগুলো লেখা আছে তাই না, এগুলো তো লিখতে পারবেন না এগুলো এখানে বসাই দিচ্ছি। ধরেন আমি এই যে জায়গায় এগুলো বসাই দেবেন। এরপরে কি আছে, এই পাশে একটা শেপ আছে না, এই যে এরকম শেপ, এই শেপটা বসাইতে হবে। তার আগে আমি শেপ মূলত এইটা দেখাই, এটা কিভাবে বসাবেন। আমি সেকেন্ডটা দেখাইলে ফার্স্টেরটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সেকেন্ডটাতে আসি, আবারও ডিজাইন পিকচার্স ফ্রম ফাইল, দ্বিতীয়টা সিলেক্ট করলাম। এখন কি করতে হবে আমাকে, এখানে এটা একটু এদিকে রাখি এইভাবে। এখন কি আছে দ্বিতীয় স্লাইডে, আর টেক্সটগুলো আছে তাই না, টেক্সটগুলো তো বসাবো, বাট তার আগে এই যে শেপটা আমাকে তৈরি করতে হবে না। শেপটা তৈরি করব কিভাবে, ইনসার্ট শেপ, কালার কিরকম দেওয়া আছে, কালো কালার দিয়ে দিলাম, হয়েছে না। এখন এখানের মধ্যে লেখাগুলো লিখে দিব, হয়েছে এটার মতো, এই যে হয়ে গেছে। তো কি এখান থেকে মাঝখান থেকে কাটতে হবে, শেপ ফরম্যাট আছে এখানে কোনো অপশন এরকম কাটাকাটির, এই শেপ কাটাকাটির কোন অপশন আছে, এডিট শেপ, তারপরে এডিট পয়েন্ট নামে একটা অপশন আছে। যখন এডিট পয়েন্ট দিব, চারপাশে দেখেন 4টা পয়েন্ট আপনার কাছে শো করবে। 4টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টকে আপনি ধরে, যে নিচের পয়েন্টটা ধরে আপনি কি করতে পারেন, সরাসরি এটাকে এভাবে বাঁকা করে দিতে পারেন। হয়ে গেছে না এখন, বাহ নাইস হয়েছে, এখন ডান। হ্যাঁ হয়েছে এখন, হ্যাঁ পার্থক্য নাই কোনো, এইটা আর এটার মধ্যে। এটা কি দেখা যায়, কি এটা আমার উপরের শেপটা থাকা সত্ত্বেও ভিতরে পিছনের দিকে কিছুটা হালকা করে দেখা যাচ্ছে তাই না, দেখা যাচ্ছে না। এটা কিভাবে করবেন, এটা করার জন্য এখান থেকে শেপ থেকে ফিল থেকে মোর কালার্স, এখান থেকে আপনি ট্রান্সপারেন্সিটা একটু করে ব্রাইট বাড়াই দেন, দেখেন পিছনের ছবিগুলো দেখা যায়। এই যে এখান থেকে মোর কালার্স, এখান থেকে আপনি ট্রান্সপারেন্সিটা বাড়ায় কমায়ে আপনি এইভাবে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে পারেন। এবার আপনি এখানে ট্যাক্সগুলো বসাই দেন। এখন ট্যাক্সগুলো বসানোর জন্য এখানে কি করছে দেখেন তো, এখানে দেখেন একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন রাখা হয়েছে এবং সবগুলো টেক্সট মার্জিন থেকে শুরু করা হয়েছে এবং হেডিংটা অবশ্যই কি টপ মার্জিনের উপরে রাখা হয়েছে। দেখেন সবগুলোই খুব সুন্দরভাবে জিনিসটা সাজানো আছে না। আপনাদেরকে এইভাবেই কাজটা করতে হবে। দেখেন সবগুলো কোন জায়গায়, মার্জিনের ঠিক উপরের পার্টে। সো আপনাদেরকেও
এই ডাটাগুলো ঠিক এইভাবে বসাইতে হবে। এই ডাটাগুলো তারপর কপি করে বসাবেন, এই হেডিংটা কপি করে বসাবেন। এগুলো সবগুলো আপনাদেরকে টেক্সটগুলো কোথায় দেওয়া আছে, এই যে সোর্স ফাইলের মধ্যে টেক্সট আকারে এই ফাইলগুলো সবগুলোই ডাটাগুলো দেওয়া আছে। এরপরে আসি এখানে আর এমন কি আছে যেটা আপনারা পারবেন না, আমাকে একটু দেখে বলেন। আচ্ছা, নীল কালার শেপ, তাই না? দেখাচ্ছে এই নীল কালার শেপটা কিভাবে দিবেন সেটা দেওয়ার জন্য ইনসার্ট শেপ, এই যেখান থেকে এই শেপটা নিব, নেয়ার পর সেটাকে এইভাবে ঘুরাই দিব, দেওয়ার পর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিব। এটা অফ করে দিলাম, হয়ে গেছে। হ্যাঁ দেখেন তো, দেখেন যদি এটা না হয় তাহলে কি করতে পারি আমরা, একটু জুম করলাম, আবার শেপ, এডিট পয়েন্ট, এখানে দেখেন এটাকে সোজা করে দেন আপনি, হয়েছে সোজা। এবার এখান থেকে ধরে এটাকে এদিক থেকে সোজা করে দেন, হয়েছে এখন। হ্যাঁ এখন দেখেন এই জায়গায় হয়তো সামান্য একটু শেডিং দেওয়া আছে, শেড দেওয়া আছে, এখানে এফেক্ট থেকে শ্যাডো থেকে এরকম একটা এফেক্ট এখান থেকে দিতে পারেন, এই যে, তাই না? এইভাবে করে এই জিনিসটা ডিজাইন কমপ্লিট করতে পারেন। এরপর সবগুলো পেজে কিন্তু আপনি এই দুইটা শেপকে ধরে ধরে কপি করে পেস্ট করে দিতে পারবেন, তাই না, যেখানে যেমন আছে। এবার দেখি তো এখানে যা যা আছে সবগুলো কি করা যাবে কিনা। এটা করা যাবে, এটা এই তিনটা শেপ দিয়ে, বাট মাঝখানের গুলো কিভাবে করবেন? ইনসার্টে আসি, শেপে আসি, সার্কেল নিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এটার একটা কালার দিলাম ধরেন এই কালারের, আরেকটা কালার দিলাম ধরেন এখান থেকে রেড কালারের, আরেকটা কালার দিলাম ধরেন এখান থেকে এই কালার। সবগুলোরই স্টকটা আউট করে দিলাম। ডান। কি দেখা যায় মাঝখানেগুলো? বা এটা মনে হয় এদিকে ছিল, তাই না, উপরে ছিল। এখন দেখেন এটা দেখা যাওয়ার জন্য আমরা তিনটারই ফিল কালারে এসে এখান থেকে ট্রান্সপারেন্সিটি একটু বাড়াই দিতে হবে। কারণ তিনটা একই কালার হয়ে গেছে, তাই না? কালারগুলো একটু চেঞ্জ করে দিই। বোঝা যায় তিনটা যে আলাদা হয়েছে, এখানে বোঝা যাচ্ছে না। আমরা মোর থেকে এখানে এটাকে 22 না 39 করে দিলাম। আপনি তো এটাই বলছেন কারণ আপনি বুঝছেন, বাকিগুলো তো বুঝে নাই। বুঝতে পারছি এখন। এই যে দেখেন মাঝখানের অংশগুলো দেখা যাচ্ছে, সো এখানের মধ্যে এই পয়েন্টগুলো আর একটু বাড়ায় কমায় নিজের মতো করে যতটুকু দিতে চাচ্ছেন এই যে দেখেন সেইভাবে এগুলা দিতে পারবেন। হ্যাঁ, তো কালার তো কমে যাবে, কালার না কমলে এরকম হবে। তো এই কালারটা যখন নেবেন তখন তো এটা হবে। এই যে দেখেন এখানে কি কালার, এখানে কি কালার, কতটুকু দেওয়া এখানে 30%। আপনি সেম কালার নিয়ে 30% দেন, সমস্যা কি, হয়ে যাবে। এরপরে দেখি তো আর কোনগুলো পারি না। এই কি এটা পারবেন? হ্যাঁ, এই চশমা, কি চশমাতে দেখা যায় তো কার সাথে চ্যাটিং করেন, কি দেখেন এটা বলেন। আমি এখানে আলাদা আলাদা করে সবগুলো লোগোগুলো দিয়ে দিচ্ছি, আপনাকে লোগোগুলো আলাদা আলাদা করে এখানে এনে এনে বসায় বসায় সুন্দর করে সাজাইতে হবে। এই যে এইটা দেওয়া যাবে, টিডিং টিডিং, কেন? ইনসার্ট শেপ, এগুলো
এই ছবিটাও দেওয়া আছে, এগুলো সবই দেওয়া আছে, এটা দেওয়া আছে। লাভ এগুলো পাবেন কোথায়? লাভ নাই পৃথিবীতে। এই দেখেন সর্বশেষ। থ্যাংক ইউ। আপনাদের নেক্সট ক্লাস যেদিন সম্পূর্ণটাই করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাস কবে? জি, থ্যাংক ইউ।